আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে, সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফেস ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো। গুমের শিকার ব্যক্তিদের সম্পত্তি বন্টনে আইন হবে বললেন আইন উপদেষ্টা। পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের পরিকল্পনা। সরকারের 2 উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজধানীতে বিক্ষোভ ও আলটিমেটাম। পদত্যাগ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। অন্তর্বর্তী সরকারের 100 দিনে প্রত্যাশা প্রাপ্তির ফারাক থাকলেও সমস্যা সমাধানের সদিচ্ছায় খুশি জনগণ। আইন শৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের তাগিদ। সমঝোতা অনুযায়ী কাকরাল মসজিদে তাবলিগ জামায়াতের সাদপন্থীদের অবস্থান। মাওলানা সাদকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিশ্ব ইজতেমা করার ঘোষণা। জলবায়ু সম্মেলনে 1,500-এর বেশি লবিস্টের অংশগ্রহণকে উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক মন্তব্য। জলবায়ু সংকট মোকাবেলা অনিশ্চয়তায় পড়ার আশঙ্কা। এবং কম খরচ ও অধিক রোগ প্রতিরোধী হওয়ায় জনপ্রিয় খামারে মহিষ পালন আমিষ ও পুষ্টি চাহিদা পূরণের অনন্য সম্ভাবনাময় খাত। এছাড়াও নিটল ডাটা বিশেষ সংবাদে যা থাকছে। সুন্দরবনের দুবলার চরে ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা পূজা ও পুণ্য স্নান উৎসবের খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বলেছেন, খুনের চেয়ে গুম ভয়াবহ। যারা গুমের শিকার হয়েছেন তাদের সম্পত্তি বন্টনে উত্তরাধিকার বিষয়ে আইন হবে। একই সাথে গুমের শিকার পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের পরিকল্পনা করছে সরকার। ওবায়দুল রশিদের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে মানবাধিকার বিষয়ক সংগঠন অধিকারের সহযোগিতায় এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলেন্টারি ডিসঅ্যাপিয়ারেন্স AFADর 2 দিনব্যাপী 8ম কংগ্রেসের উদ্বোধন, যেখানে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। গুম হওয়া ব্যক্তি এবং তাদের পরিবারের বিষয়ে সরকারের অবস্থান নিয়ে কথা বলেন তিনি। খুন করার চেয়েও খারাপ অপরাধ হচ্ছে গুম। রিহ্যাবিলিটেশন অ্যান্ড কম্পেনসেশন, উই উইল ডেফিনেটলি থিঙ্ক অ্যাবাউট দ্যাট। অবশ্যই আইন করার উদ্যোগ নিব এবং এটার মধ্যে ক্ষতিপূরণ হোক, এই লিগাল যে প্রবলেমগুলো আছে, অ্যাক্সেস টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর ইনহেরিটেন্স, এগুলিকে রিজলভ করার চেষ্টা করব। আমাদের আন্তরিকতা নিয়ে কোনো সন্দেহ রাখবেন না। শুধু এটুকু দাবি করি, আমাদের সক্ষমতার ঘাটতি থাকতে পারে, কিন্তু আমাদের আন্তরিকতা আর সাহসের কোনো অভাব নেই। আমরা এটার শেষ দেখে ছাড়ব। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বর্তমান সরকার গুম হওয়া মানুষের পরিবারের সাথে রয়েছে। Government is with you and we have learned that we will give a direction that how best this government can work and achieve justice. Justice is the priority not only for the victims of enforced disappearances. Justice is the priority for all the people of Bangladesh who suffered under the brutal fascist regime in the last 15.5 years. অনুষ্ঠানে গুম প্রতিরোধে কঠোর আইন করার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।
অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টাকে রোববার দুপুর 12টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়ে বাইতুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ হয়েছে। জুলাই বিপ্লবের ছাত্র যোদ্ধা ব্যানারে আয়োজকরা দাবি করেন, উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্ত ব্যক্তিরা জায়গা করে নিয়েছেন। অবিলম্বে তারা পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার 100 দিন পূর্ণ করেছে। প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে ফারাক থাকলেও সমস্যা সমাধানে সরকারের সদিচ্ছায় খুশি দেশের মানুষ। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মব জাস্টিস বন্ধে কার্যকর ব্যবস্থা চান তারা। ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ও শহীদদের পরিবারের সদস্যদের সহায়তা বাড়াতে পদক্ষেপ গ্রহণের আহ্বান সমন্বয়কদের। মাসুদ শাকিরের রিপোর্ট। শিক্ষার্থীদের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলন লাখো মানুষের সমর্থনে ৩রা আগস্ট থেকে ফ্যাসিবাদ সরকার পতনের এক দফায় পরিণত হয়েছিল। গণঅভ্যুত্থানে ৫ই আগস্ট বিদায় নেয় ফ্যাসিস্ট সরকার। এর ৩ দিন পর নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয়া অন্তর্বর্তী সরকার নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে ১০০ দিন পূর্ণ করেছে। গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে আসা সরকার সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারল? কমবে আস্তে আস্তে, উনি চেষ্টা করতেছে, তো চেষ্টা করলেই তো সবকিছু উপায় হয়। বাংলাদেশে আমার মনে হয় না যে 100 দিন এনাফ জাজ করার জন্য, আর কি একটু সময় লাগবে অবশ্যই। আর ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে বাংলাদেশ একটু এখনো পিছিয়ে আছে, সো এটা এনশিওর করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই যে মব জাস্টিসটা চলতেছে, এইটা আমার মনে হয় যে রিমার্কেবল একটা ইফেক্ট ফেলতেছে, কারণ এটাও তো সরকারের নিয়ন্ত্রণ করতে হবে। সমন্বয়করা বলছেন, গণমানুষের সমস্যার সমাধানে আন্তরিকতা আছে বলেই সরকারের উপর আস্থা আছে তাদের। কাজ এগোচ্ছে, অগ্রগতি হচ্ছে, কিন্তু মানে একটি বিপ্লব পরবর্তী সময়ে, অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণ রাতারাতি পরিবর্তন আশা করে। তাদের আশা করাও অযৌক্তিক না, কিন্তু আসলে বাস্তবতা তো একটু অন্যরকম, এই জন্য রাতারাতি পরিবর্তনগুলো হয়ে যায় না। আমি দেখতে পাচ্ছি যে কাজ হচ্ছে এবং আশা রাখি কাজগুলো হবে। সংস্কার কর্মসূচি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে আরও সময় দেওয়া দরকার। সরকারকে জবাবদিহিতে রাখতে জনগণের সচেতন থাকা প্রয়োজন বলেও মনে করে সমন্বয়করা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া কোটা সংস্কারের একটি আন্দোলন যেভাবে বারুদ স্ফুলিঙ্গ ছড়িয়েছিল পুরো বাংলাদেশে, রূপ নিয়েছিল গণ অভ্যুত্থানে, হটিয়ে দিয়েছিল ফ্যাসিস্ট সরকারকে, এবং পরবর্তীতে জনগণের ম্যান্ডেট নিয়ে তৈরি হয়েছিল যে সরকার, তার 100 দিন পূরণ হয়েছে। মানুষের প্রত্যাশা, যাপিত জীবনের সমস্যার সমাধানের পাশাপাশি একটি দীর্ঘমেয়াদী সংস্কারের মধ্য দিয়ে এই সরকার বাংলাদেশকে একটি জনগণের সরকার হিসেবে প্রতিষ্ঠা করার দীর্ঘমেয়াদী পথকে নিশ্চিত করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাসুদ শাকিল, চ্যানেল আই। গণ অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন ও শহীদ পরিবারকে সহায়তার দাবি জানিয়ে জাতীয় নাগরিক কমিটি বলেছে, এ নিয়ে যেন কোনো রাজনীতি না হয়। আওয়ামী লীগ ও তাদের দোসররা এখনও প্রশাসন সহ সব জায়গায় রয়েছে। অভিযোগ করে বক্তারা বলেন, অভ্যুত্থানের সফলতা যেন বিফলে না যায় সেদিকে সতর্ক থাকতে হবে। শাকের আদনানের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের 100 দিন পূর্তিতে জুলাই গণহত্যায় দায়ী আওয়ামী লীগের বিচার এবং শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক কমিটির নাগরিক সমাবেশ। আয়োজনে অংশ নেন অভ্যুত্থানে আহত ও বিভিন্ন এলাকায় আন্দোলনে অংশগ্রহণকারীরা। মেডিকেলে আনুমানিক 16 দিন ছিলাম ঢাকা মেডিকেলে, আমার গলি পেটে ঢুকে একদম পিঠ বের হয়ে গেছে। 1.5 মাস থেকে 2 মাস আমার কেউ খবর নেই। আমি আহত হয়েছি মাথায়, হাতে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত, যারা আহত, যারা সাফারার, তাদের দিকে একটু সুদৃষ্টি দেওয়ার জন্য। যে কারণে যুদ্ধটা করেছি, আমাদের কি সেই লক্ষ্যটা অর্জন হয়েছে? হয়নি। বিতর্কিত লোককে উপদেষ্টা বানিয়ে আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করছে। বক্তারা বলেন, আহত ও শহীদ পরিবারকে আর্থিক সহ সব ধরনের সহায়তা দিতে হবে। এখনো যারা যথাযথ চিকিৎসা পাচ্ছে না, যেই ভাইদের এখনো যারা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে, তাদেরকে আরো যতটুকু চিকিৎসা দিয়ে আরেকটু এগিয়ে নেওয়া যায় আমাদের সর্বাত্মক চেষ্টা করাটা। যারা আহত রয়েছে তারা বিভিন্ন হসপিটালে এখনো চিকিৎসা নিচ্ছে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে পকেটস্থ টাকা দিয়ে পকেটস্থ করার চেষ্টা চালাচ্ছে। আমরা এখনো আহত এবং যারা শহীদ ফ্যামিলি, আমরা এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানিয়ে আসছি, যারা শহীদ,
যারা আহত তাদের নিয়ে রাজনীতি করবেন না। দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত চলছে মন্তব্য করে বক্তারা এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। শাকের আদ্দান, চ্যানেল আই, ঢাকা। 7 ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছেন তাবলিগ জামায়াতের দিল্লির মাওলানা সাদ কান্ধুলভির অনুসারীরা। জুমার নামাজের আগে সাদপন্থীদের মুখপাত্র মুফতি মুয়াজ বিন নূর বলেন, যে কোনো মূল্যে মাওলানা সাদ সহ তাবলিগের আন্তর্জাতিক মুরব্বীদের নিয়ে সফল বিশ্ব ইজতেমা করা হবে। 7 বছর আগে বিভাজনের পূর্বে যেভাবে ইজতেমা হতো সেভাবে বিশ্ব ইজতেমারও দাবি জানিয়েছেন মাওলানা সাদপন্থীরা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। টঙ্গীতে বিশ্ব ইজতেমা ও কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি অবস্থানে থাকা তাবলিগ জামাতের দুই অংশের মধ্যে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। এমন পরিস্থিতিতে দুই পক্ষের সমঝোতায় সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাকরাইল মারকাজ মসজিদে জড়ো হতে থাকেন তাবলিগ জামাতে মাওলানা সাদের অনুসারীরা। কাকরাইল মসজিদের আশেপাশের সবগুলো রাস্তায় অবস্থান নেন তারা। সাদপন্থীদের ব্যাপক সমাগমে লোকারণ্য হয়ে ওঠে পুরো এলাকা। সমাবেশে আসা মুসল্লিরা জানান, উম্মার কল্যাণের জন্য তাবলিগ জামাতের বিভাজনের সুরাহা চান তারা। চাচ্ছি যে পুরো বিশ্বের মানুষ দিনে পথে আসুক, হজরতজি আসুক, একটা সুন্দর পরিবেশ কায়েম হোক, এটা চাইছি। আমি নাই, আমাদের দিলে ব্যথা থাকে। তাবলিগে একটাই পক্ষ ছিল, এই একটা পক্ষই থাকুক আমরা চাই। বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ এবং তাবলিগ জামাতের সব মুরব্বীর উপস্থিতি নিশ্চিত করা সহ কয়েক দফা দাবি জানান মুসল্লিরা। আমাদের একটা দাবি, মাওলানা সাদ সাহেব আছে 7 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মহাসম্মেলন, সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের হক্কানি ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন। সংকট নিরসনে মাওলানা জুবাইয়ের অনুসারীদের আলোচনায় বসার আহ্বান জানান সাদপন্থীদের মুখপাত্র। 7 বছর যাবৎ যে তাবলিগে বিভাজন হয়েছে, বিভাজনের পূর্বে যেভাবে ইজতেমা হতো, আমরা এই বছর ওইভাবেই ইজতেমা করার চেষ্টা করে যাচ্ছি। সেই ইজতেমায় বিশ্ব আমির সাদ সাহেব আসতেন, তিনি মূল বয়ান করতেন, আখেরি মোনাজাত করতেন, সারা পৃথিবীর সাথীরা হুমড়ি খেয়ে পড়তেন বাংলাদেশে। আজকে 7 বছর যাবৎ তিনি আসতে পারেন না, যার কারণে বিশ্ব ইজতেমা তার মর্যাদা হারিয়েছে। সাদ সাহেবকে এনে এই বছর আমরা সফল বিশ্ব ইজতেমা করতে চাই একত্রে। জুমার নামাজের পর মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় কাকরাইল মসজিদে সাদপন্থীদের সমাবেশ। 2017 সালের নভেম্বরে দুই পক্ষের দ্বন্দ্ব প্রথম প্রকাশ্য রূপ নেয়। এরপর 7 বছর প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদে জুবাইরপন্থীরা 4 সপ্তাহ ও সাদপন্থীরা 2 সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। 5 আগস্টের পরও বিচার বহির্ভূত হত্যা, দখল, জুলুম, অত্যাচার, নির্যাতন চলছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। যে বৈষম্য দূর করার জন্য জুলাই আন্দোলন হয়েছিল তা এখনো দূর হয়নি বলে মন্তব্য করেছেন তিনি। চাচাপুর মিন্টু রিপোর্টে বিস্তারিত। ইসলামী আন্দোলন বাংলাদেশের কোতোয়ালি থানার উদ্যোগে বাবুবাজারে গণসমাবেশ। অন্তর্বর্তী সরকারের 3 মাসেও জুলাই আহতদের চিকিৎসা প্রদান, শহীদদের পরিবারের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়নি বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। 5 আগস্টের পরেও আবারও বিচারবিহীন হত্যা, আবারও কি দেখলাম চাঁদাবাজি, আবারও কি দেখলাম খুন, জুলুম, অত্যাচার, দখলদারি, আবার মিথ্যা মামলা সাজা, আবার সন্ত্রাস, আবারও গুন্ডামি, আবারও বদমাশি, আবারও অত্যাচার, আবারও অবিচার। এদেশের হাজারো মানুষ শহীদ হয়েছে, এদেশের হাজারো মানুষ বন্ধ হয়েছে। আপনি বারবার ওয়াদা করেছেন যারা আহত হয়েছে, নিহত হয়েছে, সেই পরিকাঠামোকে দেখবেন, তাদের চিকিৎসা প্রদান করবেন, কিন্তু আপনি ক্ষমতায় বসার পরে আজও তাদের চিকিৎসা ব্যবস্থা করেন নাই, শহীদ পরিবারের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করেন নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করে জনগণের নাগালে আনার দাবি জানান তিনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। কোন জায়গায় ডিস্টার্ব, কোন জায়গায় সিন্ডিকেট, কাদের মাধ্যমে আজকে এই অবস্থা হচ্ছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। মানুষের দ্রব্যমূল্য তাদের নাগালে নিয়ে আসতে হবে। গণসমাবেশে বক্তারা বলেন, দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন তারা ক্ষমতায় এলে দেশে কখনো শান্তি প্রতিষ্ঠিত হবে না। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা।
জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে 1700 জনেরও বেশি কয়লা, তেল এবং গ্যাস লবিস্টের অংশ নেওয়ার সুযোগ করে দেওয়াকে সম্মেলনের উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক বলেছেন জলবায়ু নীতি বিশেষজ্ঞরা। সম্মেলনের উচ্চ পর্যায়ের আলোচনায় উঠে আসে এমন পর্যবেক্ষণ। জীবাশ্ম জ্বালানি বন্ধে জোর আলোচনা ও নানা প্রতিশ্রুতির বিপরীতে এমন প্রবণতা জলবায়ু সংকট মোকাবেলায় সম্মেলনের লক্ষ্যকে সংকটে ফেলতে পারে বলে জানান তারা। অনিশ্চয়তা সত্ত্বেও মানব সভ্যতা ও বাস্তুতন্ত্র রক্ষায় কার্যকর উদ্যোগের আশায় জলবায়ু বিশেষজ্ঞ ও পরিবেশবাদীরা। আজারবাইজানের বাকু থেকে আলিমাল রাজের রিপোর্ট। হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় প্রায় 3 দশক ধরে আয়োজিত হচ্ছে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলন। দীর্ঘ পদযাত্রায় নানা লক্ষ্যমাত্রা অর্জিত হলেও এবার প্রশ্ন উঠল খোদ সম্মেলনের কার্যকারিতা নিয়ে। জাতিসংঘের প্রাক্তন মহাসচিব বান কি মুন, আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন, প্রাক্তন ইউএন জলবায়ু প্রধান ক্রিশ্চিয়ানো ফিগুয়েরেস এবং বিখ্যাত জলবায়ু বিজ্ঞানী জোহান রকস্ট্রমের মতো প্রভাবশালী ব্যক্তিরা একটি চিঠিতে জাতিসংঘকে জানিয়েছেন কপ সম্মেলন আর কার্যকর নয় এবং এর প্রক্রিয়াটি আরও সহজ করা উচিত। বিশ্ব রাজনীতির ও ক্ষমতাধর পালাবদল ও প্রভাবশালী কিছু দেশের পিছুটান নীতি সত্ত্বেও চলমান কপের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তি ও অর্থনীতি বিনির্মাণের বিকল্প নেই বলেও মত তাদের। 198টা দেশের নেগোসিয়েটররা প্রোগ্রাম অনুযায়ী নেগোসিয়েট করছে এবং এই নেগোসিয়েশনে তো প্রত্যেকটা দেশ তাদের স্বার্থ দেখতে চায়, হারে বেশি চাপ নিতে চায় না, কিন্তু সবাই চায় যে পুরো প্রসেসটা এগোক। এখন এই পার্টিকুলার কপটাকে আজারবাইজান চেয়েছিল ফাইন্যান্সের ব্যাপারে সিদ্ধান্ত হোক। মজার জিনিস হচ্ছে ফাইন্যান্স বলতে কি কি বোঝায়, তার এলিমেন্টগুলো কি কি, তার ডেফিনেশন পর্যন্ত হয়নি গত 30 বছর। অনিশ্চয়তা কাটিয়ে সমন্বিত উদ্যোগে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার আহ্বান পরিবেশবাদী সংগঠনগুলোর। গ্রিন এনার্জির ব্যাপার, গ্রিন ইকোনমির ব্যাপার, নানা বিষয় কিন্তু উঠে আসছে। এখানে বাংলাদেশ প্যাভিলিয়নেও গ্রিন ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে কথা হয়েছে। এখানে গ্রিন টেকনোলজি যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে কিন্তু আমাদের ফান্ড লাগবে। আমরা খুবই আশ্চর্য হয়েছি যে 1700-র বেশি লবিস্ট নিয়োগ করা হয়েছে। ক্লাইমেট বিশেষজ্ঞরা একটু অন্যভাবে দেখছেন, তারা কিন্তু এটাকে সহজভাবে মেনে নেননি। সবাই একটু ডিসহার্টেন, যে ধরনের আশা ছিল যে এখানে ক্লাইমেট ফাইন্যান্স নিয়ে এবার যেই ডিসিশনগুলো হবে সেগুলো কিন্তু সেভাবে উঠে আসছে না। কারণ ফাইন্যান্সের কথা বলা হচ্ছে কিন্তু ফাইনাল ডিসিশন কিন্তু আসছে না। তো সুতরাং এখানে কিন্তু একটা বটলনেক হয়ে রয়েছে এই ব্যাপারটি। তো আরও বেশ কিছুদিন বাকি রয়েছে এই কনফারেন্সের, সুতরাং সেখানে বোঝা যাবে আসলে আমরা বাকুতে কতটুকু এগোতে পেরেছি এই ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সে। এদিকে ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতায় ধুঁকতে থাকা ধরিত্রী ও সভ্যতা রক্ষায় সম্মেলন চত্বরে বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করেছে বিশ্বের বিভিন্ন অঞ্চলের পরিবেশবাদী ব্যক্তি ও সংগঠন। সাম্প্রতিক তথ্য ও গবেষণা অনুযায়ী 2022 সালে তাপজনিত কারণে শুধুমাত্র ইউরোপেই 68,000 মানুষের মৃত্যু হয়েছে। পূর্বাভাস অনুযায়ী যদি বৈশ্বিক উষ্ণতা এভাবে বাড়তেই থাকে তাহলে অদূর ভবিষ্যতে হুমকিতে পড়বে পুরো সভ্যতা। সংকট উত্তরণে তাই জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের পাশাপাশি প্রয়োজন ব্যাপক সবুজায়ন। আলিমাল রাজি, চ্যানেল আই, বাকু, আজারবাইজান। কম খরচ এবং অধিক রোগ প্রতিরোধী হওয়ায় খামারে মহিষ লালন পালন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। সাভারে এক শিল্পোদ্যোক্তা তার শিল্প প্রতিষ্ঠানের পতির জমিতে গড়ে তুলেছেন বিশাল প্রাণী সম্পদের খামার। তিনি বলছেন মহিষ হতে পারে দেশের আমিষ ও পুষ্টি চাহিদা পূরণের অনন্য এক খাত। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। সাভারের শিল্পাঞ্চল এলাকায় শিল্পোদ্যোক্তা মোহাম্মদ আব্দুল কাইয়ুম 5 একর জমিতে গড়ে তুলেছেন গবাদি প্রাণীর বড় খামার। খামারে গরু ছাগলের পাশাপাশি আছে গয়াল আর মহিষ। মুরাটা সবচেয়ে বেস্ট, মানে গ্রোথ এবং সব মিলে দেখতে সুন্দর, মানে দুধেও ভালো, মানে 14-15 লিটার, অনেকে 20 লিটারও পাওয়া যায় দুধ। আচ্ছা, জাফরাবাদি, এটা জাফরাবাদি জাত। এইগুলি আলবিনো না? অ্যালবিনো। ওর মাংস মুরার থেকে টেস্ট। সারা বছরে আমি সেল করি, কিন্তু কোরবানির পারপাসে মহিষ ছিল 200+ আর গরু ছিল 100-র উপরে। লাভের হিসেবে উদ্যোক্তা মহিষ পালনেই ভবিষ্যৎ সম্ভাবনা দেখছেন। 4 বছর ধরে আমি মহিষ পালতেছি। প্রতি বছর আমি দেখছি মানুষ এখন আস্তে আস্তে মহিষের প্রতি আগাচ্ছে।
মহিষের যে রোগ বালাই না এই জিনিসটা তো অনেকেই জানে না যে এই মাংসটা স্বাস্থ্যের জন্য অনেক বেস্ট। একটা মুর্রা মহিষের যদি 1 টন হয়, এই মুর্রাটা আমরা সর্বোচ্চ 5 থেকে 6 লাখ টাকা বিক্রি করি। 1 টনের একটা শাহিওয়াল 10 থেকে 15 লাখ টাকা বিক্রি হয়। তাহলে আমি 5 লাখ টাকা দিয়ে যে মাংসটা পাবো, আমি 10 লাখ টাকা দিয়ে তো ওই মাংসটা পাবো না। শখ থেকে শুরু হলেও এই খামার এখন হয়ে উঠেছে নিশ্চিত আয়ের উৎস। মোটামুটি মুনাফা অলমোস্ট 40-50 লাখ টাকা হয়, কোনো 20 লাখ, মানে কোনো সময় লাভ হয়, কোনো সময় লস হয়। চতুর্থ শিল্প বিপ্লব বিকশিত সময়ে প্রাণী সম্পদ খাত সহ কৃষিতে বিনিয়োগ বাড়ছে শিল্প উদ্যোক্তাদের। গত 2 দশকে বাংলাদেশে প্রাণী সম্পদ খাতের যে পরিবর্তন ঘটেছে তার পেছনের এই কায়ুমদের মতো উদ্যোক্তারাই অগ্রণী ভূমিকা রেখেছে। শুধু বাণিজ্য নয়, এই প্রাণী সম্পদের বিষয় বৈচিত্র্যের দিক থেকে শুরু করে তারা প্রযুক্তির ব্যবহারে এই খামার ব্যবস্থার একটা পরিবর্তন হয়েছে। এখন দরকার উৎপাদিত মাংস, দুধ এবং এর বাণিজ্যিক রূপ ভ্যালু অ্যাড করে ভোক্তাদের কাছে স্বল্প মূল্যে পৌঁছে দেওয়া। সাভারের রনকবাড়ি থেকে তারিক সিরাজ, চ্যানেল। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিতর্কিত ব্যক্তিদের মন্ত্রিসভায় মনোনীত করে সমালোচিত ট্রাম্প দায়িত্ব নেয়ার পর মার্কিন প্রেসিডেন্টের প্রথম কাজ ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করা, মন্তব্য। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেলের সংবাদে। রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মহিলা সংস্থা হিসেবে খ্যাত ইনার হুইল ডিস্ট্রিক্ট র্যালি। টুগেদার উই রাইজ কানেক্টিং হার্টবিট স্লোগানে এই আয়োজনে যোগ দেন সদস্যরা। সুলতানা হিমুর রিপোর্ট। বন্ধুত্ব ও সেবার অনন্য এক সংগঠন হিসেবে ইন্টারন্যাশনাল ইনার হুইল বিশ্বনন্দিত, যার পরিধি ছড়িয়েছে বাংলাদেশেও। সেবার ক্ষেত্র বাড়ানো আর বন্ধন সুদৃঢ় করতে রাজধানীতে অনুষ্ঠিত হলো ডিস্ট্রিক্ট র্যালি। টুগেদার উই রাইজ কানেক্টিং হার্টবিট স্লোগানে এই আয়োজনে এসেছিলেন ইনার হুইল ডিস্ট্রিক্ট 345 ও 347 এর সদস্যরা। আমরা ক্লাইমেট চেঞ্জের জন্য অ্যাওয়ারনেস অনেক বড় করে ক্রিয়েট করছি। আশা করি যে আমরাও পাশ্চাত্য দেশের মতন এগিয়ে যাব। আজকে আমরা নিজেদের মধ্যে আনন্দ করছি। আমাদের মেইন মটো হলো ফ্রেন্ডশিপ। গ্রামে, আমাদের গঞ্জে, আমাদের তাঁতি ভাই বোনদের, আমাদের যে শিল্প কর্মকাণ্ড, আমাদের যে শিল্পকলা আছে, আমরা সেটাকে বাঁচিয়ে রাখতে চাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। দেশীয় সংস্কৃতি রক্ষায় ফোক থিমে সাজানো হয় এই আয়োজন। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। ভয়াল সিডর দিবস আজ। 2007 সালের এই দিনে দেশের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় সিডর আঘাত হানে, প্রাণ হারায় অনেক মানুষ, ব্যাপক ক্ষতি হয় প্রকৃতি ও জীববৈচিত্র্যের। সিডর আঘাত হানার 17 বছর পার হলেও উপকূলীয় এলাকাগুলোতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংস্কার হয়নি, এখনো নির্মিত হয়নি পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র। বরগুনা থেকে হাসান ঝন্টুর তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। 15 নভেম্বর 2007 সকাল থেকেই থমথমে হয়ে ওঠে উপকূলের আকাশ। রাত আনুমানিক 8:30টার দিকে প্রচণ্ড বেগে আঘাত হানে স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর। লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় অঞ্চল, সাগরের উত্তাল ঢেউ আছড়ে পড়ে জনপদে, বিস্তীর্ণ অঞ্চল মুহূর্তে পরিণত হয় ধ্বংসস্তূপে। সরকারি তথ্য অনুযায়ী সিডরের পর শুধুমাত্র বরগুনা জেলায় 1345 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ হন 156 জন। ভয়াবহ দিনটির কথা স্মরণ করে এখনো আঁতকে ওঠে উপকূলবাসী। লাস্ট তবে আমরা 20 জন লাগে, এই লাস্ট বৃষ্টিতে 17 জন এই গ্রামে, আমার বাড়ির আলে 6 জন। অনেক মানুষ তো মারাই গেছে। এখন বন্যা বাদল যদি আয় তো ওই যে সিডের কথাটাই মনে পড়ে, আগে মনে একটা ধাক্কা দেয়। স্থানীয়দের অভিযোগ, কোটি টাকা ব্যয় করলেও টেকসই বাঁধ নির্মাণ কিংবা আশ্রয়কেন্দ্র বাড়ানোর কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। ছোটখাটো একটা বন্যা হয়, তো বন্যা হইলে এই বেরিবাস ছুটিয়ে দিবি, ছুটিয়ে গেলেই আমাকে বন্যায় বাসা লাগবে। আমাকে এই বেরিবানটা লই বেশি আর ব্লকটা লই, এইটা যদি আমাকে দেখতে পারেন তাই আমরা একটু নিরাপত্তা বাচ্চা বা বাল বাচ্চা লই আমরা থাকতে পারি। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমাদের বরগুনা জেলায় প্রায় 673টি সাইক্লোন সেন্টার আছে। এটা ঠিক যে এগুলোর অবস্থা অনেকটাই নাজুক, আর আমাদের যে বাজেটগুলো আছে, স্থানীয় যে বাজেটগুলো, সেই বাজেটগুলোর আওতায় আমরা ছোট ছোট পরিসর এই সাইক্লোন সেন্টারগুলো সংরক্ষণ মেরামতের চেষ্টা করছি। আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপ নিয়ে উপকূলের মানুষের জানমাল রক্ষার দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। মার্কিন প্রশাসনে বিতর্কিতদের নিয়োগে সমালোচনার মুখে পড়েছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের প্রধান হিসেবে যাকে নিয়োগ দিয়েছেন তিনি বিতর্কিত রাজনীতিক ও ভ্যাকসিনের বিষয়ে সংশয়বাদী বলে সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা। এছাড়াও নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প তার নতুন প্রশাসনে বিভিন্ন শীর্ষ পদে যাদের বেছে নিয়েছেন তাদের মধ্যে কয়েকজনকে নিয়েও রয়েছে বিতর্ক। এর মধ্যে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাওয়া ম্যাট গেটসের বিরুদ্ধে রয়েছে যৌন নিপীড়নের অভিযোগ। ট্রাম্প ব্যক্তিগত 2 আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়ার কথাও জানিয়েছেন। এদিকে শত বিতর্ক আর সমালোচনার মধ্যেও ট্রাম্প জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা তার প্রথম কাজ হবে বলে মন্তব্য করেছেন। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। শুক্রবার বাংলাদেশ ভারতসহ 22টির বেশি দেশে মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমা সুপারস্টার শাকিব খানের সিনেমা দরদ। বাংলাদেশের 83টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল সিনেমাটি। একই সাথে বাংলা ও হিন্দি ভাষায় সিনেমার নতুন গানও অন্তর্জালে মুক্তি পেয়েছে। প্রেমের গল্পের আবরণে সাইকো থ্রিলার ঘরানার সিনেমা দরদ। সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। এতে শাকিবের সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান। নিটল টাটা বিশেষ সংবাদ। সুন্দরবনের দুবলারচরে শুরু হয়েছে প্রায় 150 বছরের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান। চলবে শনিবার পর্যন্ত। উৎসবকে কেন্দ্র করে সুন্দরবন উপকূল জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এ সময় বন্যপ্রাণী শিকার বন্ধে বন বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পাশাপাশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কোস্টগার্ডের সদস্যরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে। প্রস্তুত রাখা হয়েছে ডুবুরি দলও। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দুদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে 1680 টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম কমানোর ফলে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 1,34,509 টাকা। বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। নতুন নির্ধারিত দাম আজ থেকে কার্যকর হয়েছে। সংবাদে আবারও বিরতি নিচ্ছে। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। কিছু শিক্ষার্থীর বাধার পর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাউবিয়ের BA BSS সম্মান ও LLB অনার্স প্রোগ্রামের বিভিন্ন বিষয় ও সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার সকাল ও বিকালে বাউবির ঢাকা আঞ্চলিক কেন্দ্রে এ পরীক্ষা হয়েছে। এর আগে কিছু শিক্ষার্থী পরীক্ষা বাতিলের দাবিতে ঢাকার আঞ্চলিক কেন্দ্রের প্রধান ফটকে তালা দেয়। পরে পরীক্ষায় অংশগ্রহণকারীরা প্রধান ফটকে অবস্থান নিয়ে পরীক্ষার দাবিতে স্লোগান দেয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপাচার্য, কোষাধ্যক্ষ সহ অন্যান্য কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম বলেন, সব পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। এবার খেলার খবর। সংবাদ শেষ করব সবশেষে সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গুমের শিকার ব্যক্তিদের সম্পত্তি বন্টনে আইন হবে বললেন আইন উপদেষ্টা। পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের পরিকল্পনা। সরকারের 2 উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি থেকে আলটিমেটাম, পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। অন্তর্বর্তী সরকারের 100 দিনে প্রত্যাশা প্রাপ্তির ফারাক থাকলেও সমস্যা সমাধানের সদিচ্ছায় খুশি জনগণ। আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের তাগিদ। সমঝোতা অনুযায়ী কাকরাইল মসজিদে তাবলিগ জামায়াতের সাদপন্থীদের অবস্থান। মাওলানা সাদকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিশ্ব ইজতেমা করার ঘোষণা। জলবায়ু সম্মেলনে 1,500-এর বেশি লবিস্টের অংশগ্রহণকে উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক মন্তব্য। জলবায়ু সংকট মোকাবেলা অনিশ্চয়তায় পড়ার আশঙ্কা।
এবং কম খরচে অধিক রোগ প্রতিরোধী হওয়ায় জনপ্রিয় খামারে মহিষ পালন আমিষ ও পুষ্টি চাহিদা পূরণের অনন্য সম্ভাবনাময় খাত।